সব পরীক্ষায় স্বচ্ছ করতে হবে এবং ত্রুটিমুক্ত করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ফাঁস, এটা একটা অত্যন্ত গুরুতর অপরাধ। এই আন্দোলন এই নামে হোক বা না হোক, এই আন্দোলনটা বন্ধ হবে না। কারণ এই আন্দোলনের মুখ আর মুখোশ এই দুটো কিন্তু আলাদা। কলকাতায় যে আন্দোলনটা হলো, সেখানে নাড়া উঠেছে নারায়ে তাকদীর। পাকিস্তানে ডিপ স্টেট সফল হয়েছিল, বাংলাদেশে সফল হয়েছে, নেপালে সফল হয়েছে, শ্রীলঙ্কায় প্রায় সফল হলেও ভারতবর্ষের সরাসরি হস্তক্ষেপে সেটা এখন অবধি সেভাবে কন্ট্রোল করতে পারেনি। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, এখন কি সিজেপির আন্দোলন বন্ধ হয়ে যাবে? দেখো, ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবি সেটা ছিল উপলক্ষ মাত্র। সেটা সাকসেসফুল হওয়ার পরে দুটো রাস্তা খোলা আছে। একটা হচ্ছে যে এর পরে উচ্চতর যেটা কলকাতায় অলরেডি আজকে দেখলাম দাবি উঠেছে যে মানে যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার চোর আছে, সুতরাং তাকে পদত্যাগ করতে হবে। মানে নাড়া লাগানো এবং কুৎসিতভাবে গালাগাল করা, এইভাবে আন্দোলনের একটা তীব্রতা বাড়ানো। কিন্তু আন্দোলনের যৌক্তিকতা আগেও খুব যে ছিল তা নয়, তবে তার একটা মুখোশ পড়েছিল যে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা সিস্টেমকে ক্লিন করতে চাই। আর সিস্টেম ক্লিন করতে গেলে তো শুধু মন্ত্রীকে সরিয়ে দিলে হয় না। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তিনি মানে এই যে যারা পরীক্ষাটা নেয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, এদের কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে, এদের অনেক লোককে পার্চ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি চলছে। তো এগুলো একটা সিস্টেম। কিন্তু হিউম্যান ইনজেনিউইটি হ্যাজ ইয়েট টু ডেভেলপ এ টেকনিক বাই হুইচ corruption is removed from any field of the society forever. এটা হয় না। তা যদি হতো তাহলে এই জেনজেডের এরা কোথায় ছিল যখন ভারতবর্ষে বারবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন লিক হয়েছে? মায়াবতীর সময়ে 6 লক্ষ টাকা করে নিট পরীক্ষার দিন সকালবেলা উত্তরপ্রদেশে লখনৌতে কোশ্চেন বিক্রি হয়েছিল। তারপরে চাপে পড়ে সে পরীক্ষাটা বাতিল করা হলো, কিন্তু নতুন করে পরীক্ষা হলো, কিন্তু কোনো আন্দোলন হলো না, কোনো মন্ত্রী ডেজিগনেশনের প্রশ্ন নেই। এর আগে বেশ কয়েকশো বার ভারতীয় গণতন্ত্রে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার কোয়েশ্চেন লিক হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন নানামুনির নানা মত। এই পরীক্ষা যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাতে চলে গেল এবং বিভিন্ন স্টেটের হাতে রইল না, তখন তুমি যদি একটু জিনিস লক্ষ্য করে দেখো যে তখন কিন্তু বিভিন্ন স্টেটের থেকে দাবি উঠেছিল এটা করা চলবে না। মানে সর্বভারতীয় কারিগরি শিক্ষা এবং ডাক্তারি, এতে বিভিন্ন স্টেটের ভেস্টেড ইন্টারেস্ট তাহলে ডেফিনেটলি ছিল। এবং এমন অনেক দেখা গেছে যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রেন্সে প্রচুর অ্যানোমালি হয়েছে, ধরা পড়েছে। হ্যাঁ, তাদের সেই যে কোড নাম্বারের সঙ্গে রোল নাম্বার মিলছে না, নম্বর মিলছে না, বিভিন্ন জায়গাতে হয়েছে। তামিলনাড়ুতে প্রচণ্ড সরকার অসন্তুষ্ট হয়েছিল, বিভিন্ন জায়গাতে হয়েছে। তো অবশ্যই বোঝা যাচ্ছে যে সর্বভারতীয় স্তরে যখন পরীক্ষা নিয়ে যাওয়া হচ্ছে, একটা তাদের বিরুদ্ধে বিরোধিতা ছিলই। আর সবসময়ই প্যালপেবলি যে জন্য আন্দোলনটা শুরু হয়েছে সে বিষয়ে এমনকি মানে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বেরও কোনো দ্বিমত নেই এ ব্যাপারে যে পরীক্ষাগুলো প্রতিযোগিতামূলক কেন, সব পরীক্ষায় স্বচ্ছ করতে হবে এবং ত্রুটিমুক্ত করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ফাঁস
এটা একটা অত্যন্ত গুরুতর অপরাধ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তার দায় স্বীকার করে যখন পরবর্তীকালে ঠিকমতো পরীক্ষা নেওয়ার পরেও ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, তখন যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষই বলবে আন্দোলনের এখানে ইতি হলো। কিন্তু আমি দেখো, এই আন্দোলন এই নামে হোক বা না হোক, এই আন্দোলনটা বন্ধ হবে না। কারণ এই আন্দোলনের মুখ আর মুখোশ এই দুটো কিন্তু আলাদা, এবং সেটা আন্দোলনের বিভিন্ন স্তরে এবং তার গতি প্রকৃতি অনুধাবন করেই আমরা বুঝতে পেরেছি। তো তাহলে কি এই যে সিজেপির এই আন্দোলন কি আগের মতোই দেশবিরোধী এবং বামপন্থী আন্দোলনকারীদের মতো হ্যান্ডলারদের দ্বারা নির্দেশিত এবং পরিচালিত ছিল? সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? দেখো, এর আগেও তো আমি বিভিন্ন জায়গায় তোমাদেরও বোধহয় বলেছি যে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের একজন অঙ্কের অধ্যাপিকা, তিনি তার হিন্দু নাম ব্যবহার করেন, কিন্তু তার স্বামী হচ্ছেন ভারতবর্ষের পূর্বতন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির ফ্যামিলির লোক, কি একজন আনসারি তার নাম, কনভার্টেড। এছাড়া ওই ফ্যামিলিরই এনডিটিভির প্রাক্তন একজন রিপোর্টার, তিনিও দীপিকা, কি নাম একটা, কি খেয়াল নেই, উনিও কিন্তু এই কনভার্টেড মুসলিম, ম্যারিড টু মুসলিম। এই ভদ্রমহিলা, সে অঙ্কের অধ্যাপিকার কথা বলি, তিনি নাড়া দিয়েছিলেন কি, যে বাস আল্লাহ তেরা নাম রহিম রহেগা। এমনকি গতকাল এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হয়েছিল, গতকালের কথা বলি, কলকাতায় যে আন্দোলনটা হলো, সেখানে নারা উঠেছে নারায়ে তাকদীর। তো এগুলোর কারণটা কি? এবং এগুলো কিন্তু বামপন্থীরা র্যাডিক্যাল ইসলামীদের সঙ্গে মিলেই চিরকাল করে এসছে। এবং একটা ভেঞ্জিয়েন্স, দেখো, পশ্চিমবঙ্গের একজন তথাকথিত টিভি গায়িকা, তিনি দেখা যাচ্ছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ওপরে জুতো পরে লাথি মারছেন। এর সঙ্গে নিটের পরীক্ষা পদ্ধতি মানে স্বচ্ছ করার দাবির কোনো মিল আছে কি? দিল্লির একজন মানে নামকরা, আমি রাফিয়ান বলবো, যিনি, আমি নামটাও বলে দিচ্ছি তোমাকে, কোনো অসুবিধে নেই সেখানে, যে তিনি দিল্লির ওই আন্দোলন স্থলে এসে কি বলেছেন, তিনি বলছেন, এই আন্দোলন স্থলে, তার নাম আমি বলছি, নাম হচ্ছে হাজি আফজাল। এই হাজি আফজালও মোদি বিরোধী স্লোগান দিয়েছেন, এবং তার স্ত্রী কিন্তু দিল্লির আম আদমি পার্টির একজন কার্যকর্তা। বাংলাদেশে জেহাদিরা এই সিজেপির সমর্থনে নাড়া লাগিয়েছে এবং কুৎসিত ভাষায় ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের মানে রুলিং পার্টিকে গালাগাল করছে তাদের মতো করে। এই জিহাদি শক্তি সবসময়ই তাদের সহযোগী বামপন্থীদের নিয়ে গণতান্ত্রিক উপায়ে যে ইলেক্টেড সরকার, তাদের বিরুদ্ধে এবং দেশের সংহতির বিপক্ষে লড়াই করে গেছে। এবং শারজিল আহমেদ সহ বিভিন্ন জেলবন্দি ভারত বিরোধী যে মানুষজন, তাদের মুক্তির দাবিতে এরা স্লোগান দিচ্ছে।
এগুলোর সঙ্গে নিট আন্দোলনের কোনো সম্পর্ক আছে? নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ থেকে বোঝা যায় যে নিট আন্দোলনে যে ছাত্ররা নেমেছিল সেই ছাত্রদের কথা পাল্টে জেন জেড বলা হলো। তাহলে আমি ধরে নিতে পারি রাহুল গান্ধী আন্দোলনে নেমেছে এবং দিল্লির ওই যে অধ্যাপিকা তিনি আন্দোলনে নেমেছেন, তারা জেন জেডের মধ্যে কি পড়ে? পরবর্তীকালে ওটাকে চেঞ্জ করে জেন জেড করা হলো। এরপরে হয়তো জেন আলফাকেও নিয়ে আসা হবে, দরকার হলে বিটাদেরও কোলে করে নিয়ে আসা হবে আন্দোলনে। এগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে মুখোশের আন্দোলন, যার পেছনের মুখগুলো হচ্ছে এই ধরনের সারা পৃথিবীতে যে আন্দোলন হয় তার পেছনে তাদের হ্যান্ডেলাররা থাকে এবং এই হ্যান্ডেলাররাই আসলে আন্দোলনটা কন্ট্রোল করে, ফাইন্যান্স করে। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এখানেই কালকেও আমি দেখিয়েছি, বোধহয় পরশু দিনের খবর, যে একজন কলকাতার, আমি নামটা বলছি না, কলকাতার একজন এই সোশ্যাল মিডিয়া মানে এই চ্যানেল চালান, তাকে ব্যাঙ্গালোর থেকে অফার করা হয়েছে যে আপনি আমরা 65টা এই ধরনের চ্যানেলকে আমরা অর্থ সাহায্য করে থাকি, আপনাকেও করব বলে ঠিক করেছি, শুধু কন্ডিশন হচ্ছে আপনাকে সিজেপির হয়ে প্রচার করতে হবে, এবং প্রচারের ধারাটাও ওরা ঠিক করে দিচ্ছে। তো এতেই তো বোঝা যাচ্ছে যে হ্যান্ডেলার কারা, এবং অর্থের দেখো কি পরিমাণ সেখানে, যে খাবার দাবার ইলাহি ব্যাপারগুলো হয়েছে, এতে বোঝা যাচ্ছে যে অর্থ প্রচুর পরিমাণে এসছে। এবং আমরা জানি যে ভারতবর্ষের যে আমাদের মানে যে জলের যে অংশটা, আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের, এই জায়গাটাকে যদি আমাদের প্রতিবেশী কোনো মানে উচ্চ শক্তি সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন দেশ এবং যে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দেশ, যে হরমুজ প্রণালী ইরানের দ্বারা এখন অবরুদ্ধ হওয়াতে যে অসুবিধে ফেস করছে, যদি ভারতবর্ষকে তারা নিজেদের তাবেতে আনতে পারে তাহলে কিন্তু এই পুরো জায়গাটা খুলে যাবে এবং সারা পৃথিবীর জলপথটা এদের জন্য, এদের বাণিজ্য ইত্যাদির জন্য খুলে যাবে। শুধু তাই নয়, ইরানের যে জলের অ্যাডভান্টেজ সেটাও এরা নিউট্রালাইজ করে দিতে পারবে, ওটা প্রত্রাই প্রয়োজন হবে না। এবং এইভাবে একটা নতুন বাইপোলার শক্তির সিস্টেমে তারা যে পৃথিবীকে ভাগ করে নিতে চাইছে, তার মানে সাহায্যার্থে ভারত উপমহাদেশটাকে তাদের কন্ট্রোল করার দরকার। পাকিস্তানের ডিপ স্টেট সফল হয়েছিল, বাংলাদেশে সফল হয়েছে, নেপালে সফল হয়েছে, শ্রীলঙ্কায় প্রায় সফল হলেও ভারতবর্ষের সরাসরি হস্তক্ষেপে সেটা এখন অবধি সেভাবে কন্ট্রোল করতে পারেনি। এবারে ভারতবর্ষের পালা, খুব স্বাভাবিকভাবেই তুমি বলতে পারো যে দেখুন, ভারতবর্ষ এত বড় দেশ কি করে করবে, তার জন্য তারা ট্যাকটিক্সটা পাল্টালো। এবং বামপন্থীরা তো অলওয়েজ তাদের ন্যাচারালি, কারণ বামপন্থীরা তো গণতন্ত্র মানে না, তাদের বক্তব্য হচ্ছে যে গণতন্ত্র মাধ্যমে আমরা একবার ক্ষমতা করায়ত্ত করতে পারলে তাহলে আমরা মানে বন্দুকের নলই হচ্ছে আমাদের আসল ক্ষমতার উৎস, সেটা তো তাদের ঘোষিত নীতি, স্বীকৃত নীতি। তো সেইভাবেই কিন্তু এরা কাজকর্ম করেছে। এবং আরেকটা জিনিস দেখো, এর একজন পুতুল নেতাকে খুঁজে পেয়েছিল, সোনাম ওয়াংচুকে, কিন্তু সোনাম ওয়াংচুক তারও অনেক ইন্টারেস্ট আছে, তার আবার FCRA হলে পরে কোনো অসুবিধা হয়, যারা ফরেন ফান্ডিং পায়, NGO চালায়, তাদের সকলেরই একই অবস্থা, তারা সকলেই এর বিরুদ্ধে। কিন্তু তিনিও কিন্তু এই যে ঘটনা পরম্পরা, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের আগেই তিনি তার এই কি বলে তোমার এই যে অনশন প্রত্যাহার করে নিয়েছে। একটা সেন্সিবিলিটি তাদের আছে, কিন্তু যে মানুষগুলোর আছে তুমি দেখো, তিনি যেই মুহূর্তে এটা করে নিয়েছেন সেই মুহূর্তে কিন্তু উনি সিজেপির সঙ্গে নেই, সিজেপি ওর পাশে নেই।
তার কারণ কি, সিজেপির কোনো ডিম্যান্ড, কোনো শাশ্বত ডিম্যান্ড নেই। তাদের ডিম্যান্ড ফ্লেক্সিবল, আন্দোলন চালানোটা বড় কথা। এখন ধর্মেন্দ্র প্রধানের এই ঘটনার পরে কিভাবে আন্দোলনটা রূপ নেবে সেটা তাদের ফরেন এবং দেশীয় হ্যান্ডেলাররা ঠিক করে দেবেন, তারা সেই অনুযায়ী নর্তন কুর্দন করবে। না তাহলে এই মুহূর্তে এই সব যে জেনজেড তাদের আন্দোলনের ভবিষ্যৎ কি, বা এই আন্দোলন কি এখানেই শেষ হয়ে গেল? সেভাবে বলা যাবে না। কারণ হচ্ছে কি, আন্দোলনের এরপরে দুটো হতে পারে। একটা হতে পারে যে এই আন্দোলনকে এরা বজায় রাখার চেষ্টা করবে, শুধু ধর্মেন্দ্র প্রধান নয়, আমাদের প্রধানমন্ত্রীকেও রিজাইন করতে হবে, প্রধানমন্ত্রীকে রিজাইন করলে মন্ত্রিসভাকেও রিজাইন করতে হবে, এবং তাদের লোক ক্ষমতায় বসবে, যেটা চাইছে সেটা আলটিমেট। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এদেরকে ছড়িয়ে দেওয়া হলে তাদের হ্যান্ডেলাররা ভারতবর্ষে যেভাবে ফলস সেন্টিমেন্ট করা হয়েছিল, বহু জেনজেডের ছেলেমেয়েরা না বুঝে তারা স্বীকার করেছে যে না বুঝে আমরা এসছিলাম, কিন্তু এটা তো দেখছি নিটের নয়, এটা কোনো পরীক্ষা বা সামাজিক সিস্টেম বদলের নয়, এটা একটা অন্য খেলা হচ্ছে, ভারত বিদ্বেষী একটা ব্যাপার, ভারতের বিরুদ্ধে একটা চক্রান্তের ব্যাপার। তো সেই জায়গাটাকে যদি রুথলেসলি অ্যাটাক করা যায়, তাহলেও কিন্তু মুশকিল হচ্ছে ওই যে মার খাওয়ার সেন্টিমেন্ট, ছাত্ররা মার খেয়েছে, রাহুল গান্ধী মার খেলে হয়ে যাবে ছাত্ররা মার খেয়েছে। হ্যাঁ, সে যা নাটক করতে গেছিল মানে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, এটা যদি চীন হতো বা ইউএস নিজে হতো, আমরা সেই লস অ্যাঞ্জেলেসের ট্রাম্পের ওই দ্বিতীয়বার হওয়ার সময়কার ঘটনা কিন্তু আমরা ভুলে যাইনি, আমরা জানি যে এই সুপার পাওয়াররা কী করতে পারে। তো একটা জায়গায় ব্যালেন্স করে ঠিক মতো এদেরকে ট্যাকেল করা ফর এভার, সেইটাই কিন্তু ভারতের যে শাসককুল তাদের ভাবতে হবে।